গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে শুরু করছি শহীদ জননী জাহানার ইমামের লেখা ৭১-এর দিনগুলি। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আমাদের এবারকার আয়োজন ৭১-এর দিনগুলি। ১৯২৯ সালের ৩রা মে জাহানার ইমাম মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি লেখিকা, শিক্ষাবিদ এবং ৭১-এর ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশের শহীদ জননী হিসেবে পরিচিত। তার বিখ্যাত গ্রন্থ ৭১-এর দিনগুলি। ৭১-এ তার জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। বিজয় লাভের পর রুমির বন্ধুরা রুমির মা জাহানার ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন। রুমির শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত হন। জাহানার ইমাম ১৯৯৪ সালের ২৬শে জুন মিশিগানের ডেট্রয়েট নগরীতে মৃত্যুবরণ করেন। পয়লা মার্চ ১৯৭১, সোমবার। আজ বিকেলে রুমি ক্রিকেট খেলা দেখে তার বন্ধুদের বাসায় নিয়ে আসবে হ্যামবার্গার খাওয়ানোর জন্য। গোসল সেরে ১২টার দিকে বেরোলাম জিন এভিনিউয়ের পূর্ণিমা স্ন্যাক বার্গার থেকে ডিনার রোল কিনে আনার জন্য। ২ ডজন ডিনার রোল কিনে সোজা চলে এলাম বাড়ির কাছে নিউ মার্কেটে। গত ২ সপ্তাহ ধরে প্রায় বিভিন্ন দোকানে খোঁজ করি পূর্ব পাকিস্তানের তৈরি সাবান, তেল, টুথপেস্ট, বাসন মাজা পাউডার, কিন্তু পাই না। একমাত্র ইভা বাসন মাজা পাউডারটাই এখানকার তৈরি, বলা যেতে পারে সবেধন নীলমণি। পিয়া নামের এক ঢাকাই টুথপেস্ট বাজারে বের হব করেও এখনও বের হতে পারছে না। আল্লাই মালুম কি কঠিন বাধার জন্য। বাড়ি ফিরতে ১:৩০। দরজা খুলে দিয়েই বারেক জানালো, সাবরে ফোন করেন আম্মা, খাবার দাবার কিনা রাখতে কইছে, কই জানি গন্ডগোল লাগছে। গন্ডগোল তা লাগতেই পারে, গত ২ মাস থেকেই তো ঢাকা তপ্ত কড়াই হয়ে রয়েছে। অফিসে ফোন করতেই শরীফ জানালো, প্রেসিডেন্ট ইয়াহিয়া বেলা ১টার সময় রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে শহরের সব জায়গায় হইচই পড়ে গেছে। লোকেরা দলে দলে অফিস আদালত ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। স্টেডিয়ামে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে। ওখানকার সব দর্শক স্লোগান দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে পড়েছে। এখানে মতিঝিলে তো দারুণ হইচই হচ্ছে চারদিকে। কেন, নিউ মার্কেটের দিকে কিছু দেখোনি? আমি হতভম্ব হয়ে বললাম, ওই সময় আমি পেছন দিকের দোকানগুলোই ছিলাম, ঠিক খেয়াল করিনি। ওখানকার লোকেরা হয়তো এখনো শুনে ওঠেনি। তারপর চেঁচিয়ে উঠলাম, রুমি জামি যে স্টেডিয়ামে? শরীফ বলল, চিন্তা করো না, ওরা বেরিয়েই আমার অফিসে এসেছিল। জামিকে এখানে রেখে রুমি ওর বন্ধুদের কাছে গেছে। শোনো, বেশ গোলমাল হবে। এখানে অলরেডি মিছিল বেরিয়ে গেছে। বায়তুল মোকাররম স্টেডিয়ামের দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর পেলাম। গোলমাল বাড়লে কারফিউ দিয়ে দিতে পারে। ঘরে খাবার দাবার আছে কিছু? না থাকলে এক্ষুনি কিনে রাখো। তক্ষুনি আবার বেরোলাম। এলিফ্যান্ট রোডে উঠতেই দেখি দুপাশের ছোট ছোট দোকানগুলিতে লোকজনের অস্বাভাবিক ভিড়। সবাই ঊর্ধ্বশ্বাসে কেনাকাটা করছে। দোকানিরা দিয়ে সারতে পারছে না। আমিও ২-৩টে দোকান ঘুরে ভিড়ের মধ্যে গুতোগুতি করে টোস্ট বিস্কুট, চানাচুর, দেশলাই, মোমবাতি, গুঁড়ো দুধ, ব্যাটারি এসব কিনলাম। বাড়িতে এসেই বারেকের হাতে খালি কেরোসিনের টিন আর সুবহানের হাতে খালি বস্তা ধরিয়ে পাঠিয়ে দিলাম কেরোসিন আর চাল কেনার জন্য। এইসব করতে করতে শরীফ আর জামি এসে গেল অফিস থেকে। প্রায় ৩টে বাজে। টেবিলে বেড়ে রাখা খাবারের ঢাকনা তুলে খেতে বসে জিজ্ঞেস করলাম, আর খবর কি? শেখ মুজিব হোটেল পূর্বাণীতে প্রেস কনফারেন্স ডেকেছেন। আসার সময় দেখি হোটেলের সামনে ৩টে রাস্তায় একেবারে মেইন রোড পর্যন্ত লোকে ঠাসা, সবার হাতে লোহার রড আর বাঁশের লাঠি। অফিস থেকে বেরিয়ে দৈনিক পাকিস্তানের দিক দিয়ে গাড়ি নিতে পারলাম না ভিড়ের চোটে। শেষে গভর্নমেন্ট হাউসের পাশের রাস্তা দিয়ে বেরিয়ে গুলিস্তান ঘুরে এসেছি। রুমি এখনও ফেরেনি। এবার আমি শান্ত স্বরে বললাম, এই হইচইতে কোথাও আটকে গেছে মনে হয়। খেলার শেষে বন্ধুদের নিয়ে হ্যামবার্গার খেতে আসার কথা। এখন খেলা যখন বন্ধ হয়ে গেছে, হয়তো আগেই আসবে। ৪টে বাজলো, ৫টা বাজলো, রুমির দেখা নেই। ৪:৩০ মধ্যে ২ ডজন হ্যামবার্গার বানিয়ে আভেনে মৃদু গরমে রেখে দিয়েছি। সন্ধে পেরিয়ে রাত এসে গেল। রুমি এলো ৮টারও পরে, একা। বিকেল সন্ধে বাগানে পায়চারি করতে করতে আমার রাগ উবে গিয়ে উদ্বেগ দানা বাঁধছিল মনে। রুমিকে দেখেই রাগ আবার ঝাঁপিয়ে এলো সামনে। রুমি আত্মরক্ষার ভঙ্গিতে ২ হাত তুলে মুখে হৃদয় গালানো হাসি ভাসিয়ে বলল, আগে শোনো তো আমার কথা।
কত কি যে ঘটে গেল একবেলায়, সব কিছুর স্কুপ নিউজ এখনই তোমায় দিতে পারি, নাকি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবে খবরের কাগজের জন্য? আমি হাসি চেপে ভ্রুকুটি বজায় রেখে বললাম, কি তোমার স্কুপ নিউজ শুনি? অনেক অনেক, একেবারে গোড়া থেকে বলি। একটা সময় স্টেডিয়ামে ছিলাম, অনেক দর্শকের সঙ্গে রেডিও নিয়ে গিয়েছিল। অধিবেশন স্থগিত ঘোষণা যেই না কানে যাওয়া, অমনি কি যে শোরগোল লেগে গেল চারদিকে। মাঠ ভর্তি 40-50 হাজার দর্শক, সবাই জয় বাংলা স্লোগান দিতে দিতে মাঠ ছেড়ে বেরিয়ে পড়ল। আমি জামিকে আব্বুর অফিসে রেখে ছুটলাম ইউনিভার্সিটিতে। ওখানেও একই ঘটনা। রেডিওর ঘোষণা শোনা মাত্রই ছেলেরা সবাই দলে দলে ক্লাস থেকে, হল থেকে বেরিয়ে বটতলায় জড়ো হতে শুরু করেছে। আমি যখন পৌঁছলাম তখনও ছেলেরা পিলপিল করে আসছে চারদিক থেকে। মনে হলো সমুদ্রের এক একটা ঢেউ এসে আছড়ে পড়ছে বটতলায়। তখনই ছাত্রলীগের ডাকসুর নেতারা ঠিক করল বিকেল 3টায় পল্টন ময়দানে মিটিং করতে হবে। পল্টনে মিটিং হলো, 1:30-2টায় বলল, আর 3টে মিটিং হলো। হলো মানে সে তুমি না দেখলে কল্পনাও করতে পারবে না আম্মা। এত লোক, এত লোক, উফ আল্লাহ রে! কিন্তু মিটিংয়ের আগে তো পূর্বানীতে শেখ মুজিব প্রেস কনফারেন্স ডাকলেন। উনি অবশ্য সকাল থেকেই ওখানে ওদের দলের পার্লামেন্টারি বৈঠকে ছিলেন। ইয়াহিয়ার ঘোষণার 1 ঘন্টার মধ্যে 50-60 হাজার লোক বাঁশের লাঠি আর লোহার রড ঘাড়ে নিয়ে পূর্বানীর সামনে সবগুলো রাস্তা জ্যাম করে ফেলল। সে কি স্লোগান! পাকিস্তানি ফ্ল্যাগ আর জিন্নাত ছবিও পুড়িয়েছে। শেখ তক্ষুনি সাংবাদিকদের ডেকে ঘোষণা দিলেন হরতালের, আর 7ই মার্চ রেসকোর্সে মিটিংয়ে। মনটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। শরীফও বলেছে পূর্বানীর সামনে ভিড়ের কথা, তবু মুখের বেজার ভাবটা বজায় রেখে বললাম, এত ঝঞ্ঝাটের মধ্যে 2 ডজন হ্যামবার্গার ঠিকই বানালাম, কিন্তু তোদের কারো মনে নেই সে কথা। মনে থাকার জো আছে আম্মা। কি যে খই ফুটছে সারা শহরে। গুলিস্তানের মোড়ে কামানের উপর দাঁড়িয়ে মতিয়া চৌধুরী যা একখানা আগুন ঝরানো বক্তৃতা দিলেন না, শুনলে তোমার গায়েও হলকা লাগত। সাধি কি আর ওকে সবাই অগ্নিকন্যা বলে? আমি আবার খেপে উঠলাম, এইবার গুল মারছিস? তুই একা এতগুলো জায়গায় এক বিকেলে গেলি কেমন করে? রুমি খুব বেশি রকম অবাক হয়ে বলল, খুবই সিম্পল, বন্ধুর হোন্ডার পিছনে চড়ে সবখানে টহল দিয়েছি। আমরা কি এক জায়গায় বসে নেতাদের বক্তৃতা শুনেছি নাকি? স্টেডিয়াম থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে পূর্বানী, পূর্বানী থেকে গুলিস্তান মোড়ের কামান, সেখান থেকে পল্টন, এমন করে চরকি ঘোরা ঘুরেছি না? সারাদিন খাওয়া দাওয়া হয়নি নিশ্চয়ই? কে খেয়েছে? ওই 1টার আগে যে যা খেয়েছে, চা বিস্কুট, ব্যাস, আর খাওয়া দাওয়া নেই। বাঁশের লাঠি, লোহার রড যে যা পেয়েছে একখানা ঘাড়ে নিয়ে সবাই রাস্তায় নেমে গেছে। তবে এতক্ষণে টের পাচ্ছি সারাদিন খাওয়া হয়নি। চল চল, আগে খেতে বস, খাওয়ার পর বাকিটা শুনব। ওই হ্যামবার্গারই দাও আমায়, নষ্ট করে কি লাভ? তোমরাও সবাই ওই দিয়েই রাতের খাবার সেরে ফেলো। গুষ্টি শুদ্ধ খেয়েও কি সব ফুরোনো যাবে? চিন্তা করো না, আমি একাই 6টা খেয়ে ফেলব। শেখ মুজিব আগামীকাল ঢাকা শহরে আর পরশুদিন সারা দেশে হরতাল ডেকেছেন। 7 মার্চ রেসকোর্স ময়দানে গণজমায়েতের ঘোষণাও দিয়েছেন। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিতের কী পরিণাম হতে পারে তা নিয়ে বহু রাত পর্যন্ত আলাপ আলোচনা চলল খাবার টেবিলে বসে। রাত প্রায় 12টার দিকে শুতে গিয়েও ঘুম এলো না। অনেক দূর থেকে স্লোগানের শব্দ আসছে। বোঝা যাচ্ছে এত রাতেও অনেক রাস্তায় লোকেরা মিছিল করে স্লোগান দিচ্ছে। কেবল জয় বাংলা ছাড়া অন্য স্লোগানের কথা ঠিক বোঝা যায় না, কিন্তু তবু ওই সম্মিলিত শতকণ্ঠের গর্জন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে এসে পড়ছে শ্রুতির কিনারে। শিরশির করে উঠেছে সারা শরীর। গভীর রাতে আধো ঘুমে আধো জাগরণে মনে হলে যেন গুলির শব্দও শুনলাম। মার্চ 2, 1971, মঙ্গলবার। আজ হরতাল। সকালে নাস্তা খাওয়ার পর সবাই বাড়ি থেকে বেরিয়ে এলিফ্যান্ট রোডের মাঝখান দিয়ে খানিকক্ষণ হেঁটে বেড়ালাম। একটাও গাড়ি, রিক্সা, স্কুটার, এমনকি সাইকেলও নেই আজ রাস্তায়। রাস্তাটাকে মনে হচ্ছে যেন আমার বাড়ির উঠোন। হরতালের দিনে ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটা আমাদের মতো আরও অনেকেরই বিলাস মনে হয়। পাড়ার অনেকের সঙ্গেই দেখা হলো। হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে চলে গেলাম। কি আশ্চর্য, আজকে কাঁচা বাজারও বসেনি। চিরকাল দেখে আসছি হরতাল হলেও কাঁচা বাজারটা অন্তত বসে, আজ তাও বসেনি। শেখ মুজিব সহ সবগুলো ছাত্র, শ্রমিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সর্বত্র যানবাহন, হাটবাজার, অফিস আদালত এবং কলকারখানায় পূর্ণ হরতাল পালনের ডাক দেওয়া হয়েছে, সবাই সেটা মনে প্রাণে মেনে নিয়েই আজ হরতাল করছে। নিউ মার্কেটের দিক থেকে ফিরে হাঁটতে হাঁটতে
আবার উল্টো দিকে গেলাম হাতিরপুল পর্যন্ত। আমাদের সঙ্গে কিটিও হাঁটছে। রাস্তার লোকেরা ওর সোনালি চুলের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। ভাবছি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। বসার ঘরে ঢুকে রুমি আরেক কাপ চা হোক বলি হাঁক দিল, সুভান। সুভান এ ঘরে আসতে আমি বললাম, 5 কাপ চা দিয়ে যাও। সুভান চা বানিয়ে এনে সেন্টার টেবিলের ট্রেটা রেখে রুমিকে লক্ষ্য করে বলল, ভাইয়া 3টার সময় পল্টনের মিটিংয়ে যাইবেন? রুমি গম্ভীর গলায় শুধুল, কেন, তুমি যেতে চাও আমাদের সঙ্গে? সুভান কাচুমাচু মুখে বলল, আমায় যদি পারমিশন দেন। আমি হাসি চেপে গম্ভীর মুখে বললাম, তাড়াতাড়ি রান্না সারতে পারলে যেতে পারবে। সুভান কৃতার্থের হাসি হেসে প্রায় দৌড়ে রান্নাঘরে চলে গেল। রুমি নিচু গলায় বলল, ওর মধ্যে কিন্তু বেশ রাজনৈতিক চেতনা আছে। চা খেয়ে উঠে দাঁড়ালো, আম্মা একটু বটতলা ঘুরে আসি, ছাত্রলীগার ডাকসু মিটিং ডেকেছে। আমি আপত্তি জানিয়ে বললাম, এখন আবার হেঁটে হেঁটে অদ্দূর যাবার দরকারটা কি? তুই তো কোনো দলের মেম্বার নোস, তোর এত সব মিটিংয়ে যাওয়া কেন? রুমি বলল, এখন কি আর ব্যাপারটা দলের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি আম্মা? এখন তো আগুন ছড়িয়ে গেছে সবখানে। এই এক স্বভাব রুমির। কথায় কথায় ইংরেজি বাংলা কত যে কবিতার উদ্ধৃতি দিতে পারে, মনেও থাকে বটে। আমি নাচার হয়ে বললাম, যাবি যা, তবে দেরি করিস না। যা করবি কর, কিন্তু ঠিক সময়ে খাওয়া দাওয়া করে, বুঝলি? আচ্ছা আম্মা বলে রুমি বেরিয়ে গেল। আমি খবর কাগজের দিকে চোখ নামালাম। ঢাকায় যতগুলো ছাত্র, শ্রমিক এবং রাজনৈতিক দল আছে সবাই আজ মিটিং ডেকেছে। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর যৌথ উদ্যোগে 11টায় বটতলায়, 3টায় পল্টন ময়দানে। ন্যাপ 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, বিকেলে পল্টনে। ন্যাপের কর্মসূচির সঙ্গে সমর্থনে রয়েছে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কৃষক সমিতি। বাংলাদেশ জাতীয় লীগের সভা বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিকেল 3:30টায়। নবগঠিত ফরওয়ার্ড স্টুডেন্ট ব্লকের সভাও ওই বায়তুল মোকাররম প্রাঙ্গণেই বিকেল 4টে। সব দলই মিটিং শেষে বিক্ষোভ মিছিল বের করবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে পূর্ব পাকিস্তানে ভীমরুলের চাকে ঢিল ছুটেছে। 3টের সময় রুমি, জামি, শরীফ, সুভান সবাই চলল পল্টন ময়দানের দিকে। রিকশা করে গেল, গাড়ি নিল না। অত ভিড়ে গাড়ি নিয়ে আরামের চেয়ে ঝামেলাই বেশি। কিটি জিজ্ঞেস করল সে মিটিংয়ে যেতে পারে কিনা। আমি সকালের কথা ভেবে একটু ইতস্তত করলাম, তোমার না যাওয়াই ভালো, ভিড়ের মধ্যে কখন না জানি চ্যাপ্টা হয়ে যাও। দেখো না আমি যাচ্ছি না। কিটি বুদ্ধিমতী, আসল কথাটা বুঝে মুখ কালো করে নিজের ঘরে চলে গেল। বারেকও যেতে চেয়েছিল, কিন্তু বাবা ঘুম থেকে উঠবেন 4টে, তাকে উঠানো, মুখ ধোয়ানো, আমি যেতে দিলাম না। তাছাড়া একটু মায়ের বাসায় যাওয়া দরকার, সকালে হেঁটে পারবো না বলে যায়নি। 2টোর পর রিক্সা চলছে। 4:30 বাবাকে চা নাস্তা খাইয়ে তার সঙ্গে খানিকটা কথা বলে বারেককে কাছে বসিয়ে রেখে আমি মার বাসায় গেলাম, ধানমন্ডি 6 নম্বর রোডে। মার্চ 3, 1971 বুধবার। কাল রাতে একদম ঘুম হয়নি। রাত 8টায় হঠাৎ কারফিউ। সারাদিন ধরে যত মিটিং আর মিটিং, শেষে লাঠিসোঁটা কাঠ রড নিয়ে বিক্ষোভ মিছিল। সন্ধ্যের পরেও তার বিরাম ছিল না। আরও বেরিয়েছিল মশাল মিছিল। রেডিওতে কারফিউর ঘোষণা আমরা শুনিনি, তাই বুঝিনি কারফিউ ঘোষণার প্রতিবাদেই বেশি বেশি স্লোগান। ভেবেছি সারাদিনের জের ওটা, কিন্তু হঠাৎ সাইরেনের বিকট আওয়াজে চমকে উঠেছি। কি ব্যাপার, কি ব্যাপার? একে ওকে ফোন করে জানতে পারলাম ওটা কারফিউ জারির সাইরেন। রাত 11টার দিকে মাইকেও কারফিউ জারির ঘোষণা দূর থেকে কানে এলো। শব্দ শুনে মনে হলো বলাকা নিউ মার্কেটের রাস্তায় এবং আমাদের বাড়ির দক্ষিণ দিকে ইকবাল হলের সামনের রাস্তায়। তার পরপরই বহু কণ্ঠের স্লোগান আরও জোরে শোনা যেতে লাগলো। তার মানে কারফিউ অগ্রাহ্য করে মিছিল আর স্লোগান। কেমন যেন অস্থির লাগতে লাগলো। ভাবলাম কয়েকটা জায়গায় ফোন করি অবস্থা জানার জন্য। গুলশানে রেবাকে, মদনমোহন বসাক রোডে মনোয়ারাকে আর ইন্দিরা রোডে কামালকে। রেবা বলল, এখানে রাস্তায় কোনো মিছিল নেই, কিন্তু দূর থেকে স্লোগানের শব্দ পাচ্ছি। আমাদের পেছনের দিকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো। মনোয়ার আমার ফোন পেয়ে কেঁদে ফেলল। কি যে হচ্ছে আপা, কেউ কারফিউ মানছে না, দলে দলে লোক রাস্তায় নেমে গেছে, ব্যারিকেড বানাচ্ছে, স্লোগান দিচ্ছে, পুলিশও গুলি করছে। গুলি খেয়ে লোকে তো আরও খেপে উঠছে, দ্বিগুণ জোরে স্লোগান দিচ্ছে। আমার ভাইটা ওর মধ্যে আছে, জানি না বেঁচে আছে না গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে। কি হবে আপা?
মনোয়ারার কান্না শুনে মনটা বিকল হয়ে গেল। আর কাউকে ফোন করতে ইচ্ছে হলো না। সারা রাতি কানে এলো স্লোগানের সম্মিলিত গর্জন। আজ সকালে খবরের কাগজে গত রাতের মিছিল ও গুলির খবর বিস্তারিত পড়লাম। স্টেডিয়াম, নবাবপুর, টয়েনবি সার্কুলার রোড, ভজহরি সাহা স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, কলাবাগান, নিউ মার্কেট, ফার্মগেট, ঢাকার প্রায় সব এলাকাতেই কারফিউ ভঙ্গকারী জনতার উপর গুলিবর্ষণ করা হয়েছে। বহু লোক মারা গেছে, তার চেয়ে অনেক বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কাগজে আরেকটা খবর দেখলাম, বক্স করে দেয়া হয়েছে, 110 নম্বর সামরিক আদেশ জারি। খ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা মোহাম্মদ ইয়াকুব খান গত রাতে এখানে 110 নম্বর সামরিক আদেশ বলে পত্রপত্রিকাসমূহে পাকিস্তানের সংহতি বা সার্বভৌমত্বের পরিপন্থী খবর, মতামত বা চিত্র প্রকাশ নিষিদ্ধ করেছেন। আদেশ লঙ্ঘনে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। খবরগুলো পড়ছি আর বুকের ভেতরটা কেমন যেন দম আটকানো ভাব হচ্ছে। ভাবলাম মনোয়ারাকে ফোন করি, খবর নিই ওর ভাইটা কেমন আছে, বাড়ি ফিরেছে কিনা। কিন্তু ফোনের কাছে গিয়েও ফোন তুলতে পারলাম না। রুমিকে নিয়ে হয়েছে আমার মহা উদ্বেগ। সারাদিন টোটো করে সারা শহর দৌড়ে বেড়াচ্ছে, কখন কি যে হয়। বন্ধুবান্ধব নিয়ে বাসায় ফিস্ট লাগাতে বলেছি। আগে সবসময় লুফে নিয়েছে, এখন নাকি সময় নেই। আজকেও প্রায় সারাদিনই মিটিং মিছিল চলছে। আগের রাতে গুলিতে নিহত 8টি লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতা মিছিল করে ঢাকার বিভিন্ন রাস্তা ঘুরেছে। মিছিল শেষে শহীদ মিনারে লাশ রেখে সকলে সমস্বরে পূর্ব বাংলার স্বাধিকার আদায়ের শপথ নিয়েছে। বিকেলে পল্টন ময়দানের জনসভাতেও এই লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশাল জনসমুদ্র শহীদদের আরাধ্য কাজ সমাপ্ত করার শপথ নিয়েছে। সভায় শেখ মুজিব সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। বলেছেন, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বাঙালি জাতি 1 পয়সাও ট্যাক্স খাজনা দেবে না। তিনি সরকারকে বলেছেন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে, আর বাঙালি জনগণকে বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে অহিংস অসহযোগিতা চালিয়ে যেতে। সন্ধ্যার পর রুমি বাড়ি ফিরলে তার মুখে এসব শুনলাম। আরও শুনলাম এক নতুন পতাকার কথা। গতকালই নাকি বটতলায় ছাত্রদের জনসভায় এ পতাকা প্রথম দেখানো হয়েছিল। আজ পল্টনের জনসভায় শেখের উপস্থিতিতে প্রথমে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাওয়া হলো, তারপর স্বাধীন বাংলার এই নতুন পতাকা উত্তোলন করা হলো। আমি শিহরিত হয়ে বললাম, স্বাধীন বাংলার পতাকা? বলিস কি রে, কেমন দেখতে? দাঁড়াও একে দেখাই বলে এক খণ্ড কাগজ ও কয়েকটা রঙিন পেন্সিল এনে রুমি স্বাধীন বাংলার পতাকা আঁকতে বসল। সবুজের উপর টকটকে লাল গোলাকার সূর্য, তার মধ্যে হলুদ রঙে পূর্ব বাংলার ম্যাপ। আমি বললাম, এ কদিন তো স্বাধিকারের কথাই শুনছি, নির্বাচিত জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা শুনেছি, এর মধ্যে স্বাধীন বাংলার কথা উঠল কখন? তুমি কোনো খবর রাখো না আম্মা, স্বাধীন বাংলার দাবির কথা তো অনেক পুরনো ব্যাপার। ভেতরে ভেতরে বহুদিন থেকেই গুমরাচ্ছিল। গত বছর নভেম্বরের সাইক্লোনের পরে তা ফেটে পড়েছে। তোমার মনে নেই, মৌলানা ভাসানী 18 নভেম্বর দুর্গত এলাকা পরিদর্শনে যেতে চাইলে তার জাহাজ আটকে দেয়া হয়। সরকার অবশ্য তাকে পরে যেতে দেয়, কিন্তু এ নিয়ে কি হইচইটা হয়নি? কাগজে পড়নি? তারপরই তো 4 ডিসেম্বরের সে যে মিটিং, ন্যাপ, জাতীয় লীগ আরও কি দল যেন একত্রে মিটিং করল। ভাসানী সেখানেই পূর্ব বাংলাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানান। তারপর এখন আওয়ামী লীগের উগ্র জাতীয়তাবাদী সেকশনের কাছ থেকে স্বাধীন বাংলার দাবি উঠছে। 4 খলিফা খুব চাপ দিচ্ছে শেখকে স্বাধীনতার ঘোষণা দেবার জন্য। 4 খলিফা জানো না বুঝি? আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন আর নূর আলম সিদ্দিকী। এই 4 ছাত্রনেতাকে আমরা সবাই 4 খলিফা বলে ডাকি। শাহজাহান সিরাজি তো আজ পল্টন সভায় পতাকাটা তুলেছে। শেখ কি বললেন? কিছুই বললেন না, তবে খুব যে খুশিও হননি মুখ দেখে বোঝা গেল। তা তো হবেনই না, এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দেওয়াটা ভীষণ রিস্কি ব্যাপার না? রিস্কি নিশ্চয়ই, কিন্তু আম্মা ঘটনার একটা নিজস্ব গতি আছে না, জলপ্রপাতের মতো। উঁচু পাহাড় থেকে যখন গড়িয়ে পড়ে তখন তাকে রুখতে পারে এমন কোনো শক্তি নেই। আমাদের দেশের জনতা এখন ওই জলপ্রপাতের মতো একটা অনিবার্য পরিণতির দিকে অত্যন্ত তীব্র বেগে ছুটে যাচ্ছে। একে বোধহয় আর রোখা যাবে না। মার্চ 4, বৃহস্পতিবার, 1971। গত রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি।
ক্ষুব্ধ জনতা আবার কারফিউ লঙ্ঘন করে মিছিল বের করেছে, গগনবিদারী স্লোগান দিয়ে রাজপথ জনপদ প্রকম্পিত করেছে এবং অবশ্যম্ভাবী ফলস্বরূপ গুলি খেয়ে কালো পিচের রাস্তা রাঙা করেছে। আজ 6টা 2 হরতাল। গত 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং মিছিল করে রুমি খুব ক্লান্ত হয়ে পড়েছে, বোঝা যাচ্ছে। আজ সকাল থেকে বাড়িতেই আছে। দেখে আমার প্রাণের শান্তি। চিঙ্কু এসেছে, দুজনে কথা বলছে খাবার টেবিলে বসে। খাবার টেবিলটাই রুমির পছন্দ আড্ডা দেবার জন্য। বলে বলেও ওকে বসার ঘরের সোফায় বসানো যায় না। কয়েক মাস আগে ওয়েটিং ফর গোডোতে অভিনয় করে চিঙ্কু খুব নাম করেছে। হোটেল ইন্টারকনের সাউথ বলরুমে নাটকটা অভিনীত হয়েছিল। মিলিটারির গুলিতে নিহত শহীদদের জন্য আজ গায়েবানা জানাজা বায়তুল মোকাররমে, তারপর শোক মিছিল। চিঙ্কু 12টার দিকে চলে গেল। রুমি আর শরীফ গোসল সেরে হালকা স্যান্ডউইচ দিয়ে লাঞ্চ সারল। হেঁটে হেঁটে বায়তুল মোকাররমে যাবে, তাই এরকম আধপেটা খাওয়া। বিকেলে রিক্সা নিয়ে আমি আর জামি বেরোলাম মালিবাগের মোড়ে ট্রাফিক আইল্যান্ডে ফারুক ইকবালের কবর দেখতে। 2 তারিখে বিকেলে রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল ফারুক ইকবাল অন্য ছাত্রদের সঙ্গে। সেই সময় মিলিটারি পুলিশের গুলিতে নিহত হয় সে। ক্রুদ্ধ ছাত্র জনতা এই মোড়ের ট্রাফিক আইল্যান্ডের উপরই তাকে কবর দিয়েছে। রাস্তায় বিভিন্ন জায়গায় দুর্ভেদ্য ব্যারিকেড আছে বলেই গাড়ি নেইনি। এক একটা ব্যারিকেডের সামনে এসে রিক্সা ছেড়ে দিই। ব্যারিকেডের পাশ দিয়ে হাঁটা রাস্তায় ওপাশে গিয়ে আরেকটা রিক্সা নিই। এদিকটায় কয়েকটা ব্যারিকেড ভারী চমৎকার জিনিস দিয়ে করা হয়েছে, রেলগাড়ির বগি। জামি বলল, 2 তারিখের বিকেলে মালিবাগ লেভেল ক্রসিংয়ে একটা রেলগাড়ি আটক করে সবাই। তারপর এক একটা বগি টেনে টেনে ব্যারিকেড দিয়েছে 3-4 জায়গায়। ফারুকের কবরের কাছে এসে দেখি কবরটা ঘিরে দড়ির রেলিং, আগরবাতি জ্বলছে। চারপাশে অনেক লোক। সন্ধ্যা হয়ে আসছে। কয়েকজন লোক মোমবাতি জ্বেলে দিল। 2জন মৌলভী সাহেব কোরআন শরীফ পড়ছিলেন। একজন লোক 2টো বড় সাইজের মোমবাতি জ্বেলে ওদের সামনে বসিয়ে দিল। আজ রাতে কারফিউ নেই। মার্চ 5, শুক্রবার, 1971। আজও 6টা 2 হরতাল। শেখ মুজিব হরতালের দিনগুলোতে বেতন পাওয়ার সুবিধার জন্য এবং অতি জরুরি কাজকর্ম চালানোর জন্য সরকারি বেসরকারি সব অফিস দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন। রেশন দোকানও ওই একই সময় খোলা। ব্যাংকও তাই। 2:30-4টের মধ্যে টাকা তোলা যাবে, তবে 1,500 টাকার বেশি নয়। বিকেলে ব্যাংক খোলা, ভাবতে মজাই লাগছে। শেখের এক একটা নির্দেশে সব কেমন ওলটপালট খেয়ে যাচ্ছে। জরুরি সার্ভিস হিসেবে হাসপাতাল, ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, ডাক্তারের গাড়ি, সংবাদপত্র তাদের গাড়ি, পানি, বিদ্যুৎ, টেলিফোন, দমকল, মেথর ও আবর্জনা ফেলার ট্রাক, এগুলোকে হরতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা। গোসল সেরে 1:15টার সময় শরীফ, রুমি, জামি, সুবহান সবাই পাড়ার এরোপ্লেন মসজিদে গেল। তারপর 2:30টার সময় খেয়ে দে শরীফ অফিসে রওনা দিল। আজ বিকেল 4টের সময় লেখক সংঘের মিটিং তোপখানা রোডে। মিটিং শেষে সেখান থেকে মিছিল বের করে শহীদ মিনার আসা হবে। আমি 5:30-6টা নাগাদ সোজা শহীদ মিনারেই যাব। হাঁটুতে বাতের জন্য বেশি হাঁটতে পারি না। কদিন হট্টগোলে কিটিকে বাংলা পড়ানো হয়নি। আজ শরীফ চলে যাবার পর কিটিকে নিয়ে বসলাম। কিটি আমেরিকান মেয়ে, একটা স্কলারশিপ নিয়ে এদেশে এসেছে ডিসেম্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে মুনির চৌধুরীর আন্ডারে সমাজ ভাষাবিজ্ঞানে বাংলার মান নির্ধারণ বিষয়ে গবেষণা করার জন্য। 9টা ভাষা জানে। বাংলা ভাঙা ভাঙা বলতে পারে। তাড়াতাড়ি বাংলা শেখার জন্য কোনো বাঙালি পরিবারে বাস করার ইচ্ছা প্রকাশ করেছিল। তাই মুনির স্যার আমাকে অনুরোধ করেছিলেন ওর জন্য একটা বাঙালি পরিবার খুঁজে দিতে। 3-4 জায়গায় চেষ্টা করে না পেয়ে শেষে নিজের বাড়িতেই রেখেছি ওকে। সপ্তাহে 3 দিন করে বাংলা পড়াই কিটিকে। বাড়ির অন্য সবার সঙ্গে সারাক্ষণ বাংলায় কথা বলার চেষ্টা করে, কিন্তু আজ ওর বাংলা পড়ার বা বাংলায় কথা বলার কোনো চেষ্টা দেখলাম না। সরাসরি ইংরেজিতে প্রশ্ন করল, আচ্ছা আম্মা, আমি যখন প্রথম আসি তখন রাস্তায় আমাকে দেখলে লোকে উৎসুক হয়ে উঠত, আমার সঙ্গে আলাপ করতে চাইতো, আর এখন কেন বিরক্ত হয়? রেগে রেগে কি যেন বলে। আমি বিপদে পড়লাম। মেয়েটি খুব আবেগপ্রবণ এবং মেজাজিও। একটুক্ষণ চুপ করে থেকে মনে মনে গুছিয়ে নিয়ে বললাম, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমাকে এদেশের গত 25-30 বছরের ইতিহাস ও রাজনৈতিক পরিস্থিতিটা ভালো করে বোঝাতে হবে। মিটিংয়ে আর যাওয়া হলো না। কিটিকে বোঝাতে বোঝাতে সন্ধে হয়ে গেল। মার্চ 6, 1971, শনিবার। 6টা 2 হরতাল চলছেই। শরীফ আর রুমি আজ সকালে হাঁটতে হাঁটতে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে এলো।
আমি আর জামি বাদ গেলাম যথাক্রমে অ্যানিমিক আর ছোট বলে। গতকালকার আলোচনার পর কিটি কেমন যেন চুপ মেরে গেছে। শরীফরাও রক্ত দিতে যাবার আগে সে যেরকম মুখ করে ওদের দিকে তাকিয়েছিল তাতে মনে হলো সেও বোধহয় রক্ত দিতে যেতে চাইছে, কিন্তু কপাল ভালো শেষ পর্যন্ত কিটি মুখ খুলল না। আমার বেশ খারাপ লাগছে কিটির কথা ভেবে। এখানে আসার দিন 15 পর থেকেই ও আমাকে আম্মা বলা শুরু করেছে। মাস দেড়েক পর শরীফকেও আব্বা বলছে। ও আমাদের পরিবারে মিশে যেতে চায়, সব ব্যাপারে অংশ নিতে চায়, কিন্তু ওর সোনালি চুল, নীল চোখ রাস্তায় লোকজনের মুখে ভ্রুকুটি এনে দেয়। পাড়ার লোকেরাও এখন আর ভালো চোখে দেখে না ওকে। বাসায় মেহমান এসেও ওকে দেখে কেমন একটা অস্বস্তিতে পড়ে যায়। আমরা যখন সকলে মিলে গলা ফাটিয়ে তর্ক আলাপ আলোচনায় মেতে উঠি তখন কিটি এসে দাঁড়ালে আমরা থমকে যাই। মাতৃভাষায় যত কথা কলকল করে বলতে পারি ইংরেজিতে ততটা ফ্লো আসে না, ফলে আলাপ হোঁচট খায়। তাতেও সন্দেহ করে ওকে দেখে আমরা বুঝি কথা চাপাচ্ছি। আমরা বাংলায় আলাপ চালিয়ে রাখলে সব কথা বুঝতে পারে না, তখন উল্টো মাইন্ড করে। ভারী এক ফাটা বাসের মধ্যে পড়েছি যেন। আজ দুপুর 1:05 প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শরীফ 12:30টার মধ্যেই গোসল সেরে রেডি। প্রেসিডেন্ট কি বলেন তা শোনার জন্য সকলেই চনমন করছি। 1 তারিখের ঘোষণায় তো লঙ্কাকাণ্ড বেঁধে গেছে, এখন আবার কি বলেন তা নিয়ে আমাদের মধ্যে জল্পনা কল্পনার অন্ত নেই। আগামীকাল রেসকোর্সে গণজমায়েতে শেখ কি বলবেন তা নিয়েও লোকেদের জল্পনা কল্পনার শেষ নেই। 1 তারিখে হোটেল পূর্বাণীতে তিনি বলেছিলেন বাংলার মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জনের কর্মসূচির ঘোষণা তিনি 7 তারিখে দিবেন। কিন্তু এই কদিনে ঘটনা তো অন্য খাতে বইছে। এত মিছিল, মিটিং, প্রতিবাদ, কারফিউ ভঙ্গ, গুলিতে শয়ে শয়ে লোক নিহত, এর প্রেক্ষিতে শেখ আগামীকাল কি ঘোষণা দেবেন? কেউ বলছে উনি আগামীকাল স্বাধীনতার ঘোষণা দিবেন, কেউ বলছে দূর তা কি করে হবে, উনি নির্বাচনে জিতে গণপ্রতিনিধি, মেজরিটি পার্টির লিডার, উনি দাবির জোরে সরকার গঠন করবেন, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন। এখন স্বাধীনতার ঘোষণা দিলে সেটা তো রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়বে। কেউ বলছে আগামীকালের মিটিংয়ের ব্যাপারে ভয় পেয়ে ইয়াহিয়া আজ ভাষণ দিচ্ছে। ভাষণ শুনে সবাই ক্ষুব্ধ এবং উত্তেজিত। আমি হেসে শরীফকে বললাম, তুমি কি আশা করেছিলে ইয়াহিয়া এসে এসো বধূ আধা ছেড়ে বসো বলে মুজিবকে ডেকে সরকার গঠন করতে বলবে? না, অতটা আশা না করলে ওরকম কর্কশ গলার ধমক ধমক আশা করিনি। যত দোষ নন্দঘোষ বলে উনি যেভাবে আমাদের গালাগালি করলেন সেটা মোটেই আমাদের প্রাপ্য নয়, আর বর্তমান পরিস্থিতির জন্য উনিই তো দায়ী। যাই বলো, ভয় পেয়েছে কিন্তু। দেখলে না 25শে মার্চ অধিবেশন বসার ঘোষণা দিল। রুমি চটা গলায় বলে উঠল, আর সামরিক বাহিনী দিয়ে আমাদের শায়েস্তা করার হুমকি দিল যে, সেটা কি? এসব কচকচি করতে করতে দুপুরের খাওয়া শেষ হলো। শরীফ ও রুমিকে বাইরে যাবার জন্য তৈরি হতে দেখে বললাম, কোথায় যাচ্ছ? অফিসে। অফিসে? আজ না শনিবার, হাফ। রুমি হেসে উঠে বলল, আমা ভুলে গেছ, এখন না বিকেলে অফিস কাচারি চলছে। আমি বিমূঢ় হয়ে বললাম, তাতে কি, হাফের দিন হাফ থাকবে না? নিশ্চয়ই থাকবে, হাফ ছুটিটা সকালে হয়ে গেছে, এখন হাফ অফিস। দেখছো না উল্টো পুরাণের যুগ চলছে। তাই বটে, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আমি অফিসে যাচ্ছি। ও আম্মা, তুমি কি ভুলে গেছো আমি আব্বুর অফিসে ড্রয়িং করতে যাই? তাছাড়া এখন যে বেবি চাচার সঙ্গে কাজ করি। ভুলেই গেছিলাম বটে। রুমি গত বছর আইএসসি পরীক্ষা দেবার পর থেকে শরীফের অফিসে টুকটাক ড্রয়িংয়ের কাজ করে। রেজাল্ট বেরোবার পর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে গত বছর অক্টোবরে, কিন্তু তখনই কলেজ থেকে বলে দেওয়া হয়েছিল ক্লাস শুরু হবে 71 মার্চ থেকে। তাই বসে না থেকে শরীফের অফিসে কাজটা চালিয়ে যাচ্ছে। সেটাও তার সবসময় করতে ভালো লাগে না, তাই বিভাগীয় প্রধানের বিশেষ অনুমতি নিয়ে সে বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স বিভাগে ক্লাসও করে। এখন তো মার্চেই তোলপাড় ব্যাপার। পড়াশোনা এতদিন শিখেই তোলা ছিল, এবার টঙে উঠল। বাংলা একাডেমিতে আজ শিল্পীদের জরুরি সভা 2:30-টে। যদিও আমি শিল্পী বা সাহিত্যিক নই, কিন্তু ঢাকায় সেই 1949 সাল থেকে আছি বলে বেশিরভাগ শিল্পী সাহিত্যের সঙ্গেই ব্যক্তিগত পরিচয় ও আলাপ আছে। তাই শিল্প সাহিত্য বিষয়ক সভা সমিতি, সেমিনার, আন্দোলন ইত্যাদিতে দর্শক ও পর্যবেক্ষকের ভূমিকায় সবসময় গিয়ে থাকি। কিন্তু আজও বাধা পড়ল। বাবাকে ওঠানোর ভার জামির উপর দিয়ে 3টের দিকে বেরোবো ভেবেছিলাম,
কিন্তু বাবা হঠাৎ 2:45 জেগে ডাক দিলেন, মাগো একটু শোনো তো। কি ব্যাপার? মনে হচ্ছে খাটটা দুলছে। বুঝলাম ব্লাড প্রেশার বেড়েছে। ব্লাড প্রেশার বাড়লে ওর মনে হয় খাট, দেয়াল, ছাদ সব দুলছে। রুমির উপর রাগ হলো। কাল রাতে রুমি অনেকক্ষণ ধরে বাবাকে দেশের পরিস্থিতি বুঝিয়েছে। অন্ধ মানুষ, বয়স প্রায় 90। হাই ব্লাড প্রেশারের জন্য সবসময় ধরে ধরে সব করাতে হয়। তার উপর সামান্য মানসিক চাঞ্চল্য হলেই আর রক্ষা নেই, প্রেশার একেবারে 10 তলায় উঠে বসে থাকে। তাকে বাঙালি জাতির অধিকার আদায়ের এই মরণপণ আন্দোলনের সাতকাহন না শোনালেই নয়। প্রতিবেশী ডাক্তার একে খানো নেই ঢাকায়, রাজশাহীতে পোস্টেড। তার অবর্তমানে কখনো ডাক্তার নুরুল ইসলাম, কখনো ডাক্তার রব দেখেন বাবাকে। কিন্তু এখন ওদের বিশ্রামের সময়, 5টার আগে ডাকা ঠিক হবে না। তাই ফোন করে শরীফকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললাম। 5টার পর ডাক্তার নুরুল ইসলামকে ফোন করলাম, উনি বাড়ি নেই। সৌভাগ্যবশত ডাক্তার রবকে পেয়ে গেলাম। উনি বললেন, এখন তো ভাই আমার গাড়িটা নেই, রুমিকে পাঠিয়ে দিতে পারেন আমাকে নিয়ে যাবার জন্য? অতীতে রুমি বহুবার গাড়ি করে নিয়ে এসেছে ওকে। রুমিকে গাড়ি নিয়ে যাবার জন্য বলতে সে বলল, এখন তো ওই রাস্তায় গাড়ি নেওয়া যাবে না, এখন যে ওই রাস্তা দিয়ে মিছিল যাবে বঙ্গবন্ধুর বাড়ি। তাই তো, ডক্টর রবের বাড়ি মিরপুরে মেইন রোডের উপর। গত কদিন ধরে রোজই সন্ধ্যায় সব মিছিল ওই রাস্তা দিয়ে গিয়ে শেষ হয় বঙ্গবন্ধুর বাড়ির সামনে। 7ই মার্চ 1971, রবিবার। আজ বিকেলে রমনা রেসের মাঠে গণজমায়েত। গত কদিন থেকে শহরের সবখানে সবার মধ্যে এই জনসভা নিয়ে তুমুল জল্পনা কল্পনা, বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক। সবাই উত্তেজনায়, আগ্রহে, উৎকণ্ঠায়, আশঙ্কায় টকবক করছে। আমি যদিও মিটিংয়ে যাব না, বাসায় বসে রেডিওতে বক্তৃতার রিলে শুনব, তবু আমাকেও এই উত্তেজনার জ্বরে ধরেছে। এর মধ্যে সোভান আমাকে জ্বালিয়ে মারল। আজ তাড়াতাড়ি রান্না সারতে বলেছিলাম। শরীফ বলেছে 12টার মধ্যে খাওয়া সেরে একটু বিশ্রাম নেবে, ঠিক 1:30টাতে রওনা দেবে, নইলে কাছাকাছি দাঁড়াবারও জায়গা পাবে না। আর সুভান হতচ্ছাড়াটা 11টার সময় গোশত পুড়িয়ে ফেলল। বারেককে দিয়েছিলাম রুমি জামিদের শার্ট ইস্ত্রি করতে। সুভান চুলোয় গোশত রেখে বারেকের সঙ্গে ইস্ত্রি করাতে মেতেছে। তিনিও আজ শেখের বক্তৃতা শুনতে যাবেন, তাই নিজের শার্ট প্যান্ট ইস্ত্রি তদারকিতে যখন মগ্ন তখন গোশত গেছে পুড়ে। কি যে করি ওকে নিয়ে। তাড়াতাড়ি ডিমের অমলেট করে ডাল ভাজি সহ ভাত দিলাম শরীফদের। এত বড় কাণ্ড করে এত বকা খেয়েও সুভানের কোনো ভ্রুক্ষেপ নেই। রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে প্যান্ট শার্ট পরে তিনি শরীফদের সঙ্গে চললেন শেখের বক্তৃতা শুনতে। আজ বারেকও গেছে ওদের সঙ্গে। এর আগে কোনো মিটিংয়ে ওকে যেতে দিইনি, আজকে না দিলে বড় অন্যায় হবে। কিটির ঘরে গিয়ে ওর 12 ব্যান্ডের দামি রেডিওটা চেয়ে নিয়ে ওপরে গেলাম। ওকেও আসতে বললাম আমার ঘরে। বাবা দুপুরে খাওয়ার পর শুয়ে ঘুমোচ্ছেন। আমি রেডিওটা নিয়ে আয়েশ করে বিছানায় শুলাম। একটু পরে কিটিও এলো। রেডিও অন করে রেখেই দুজনে শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম। রেডিওতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা শোনা গেল। আমরা কথা বন্ধ করে উৎকর্ণ হয়ে রইলাম। ওমা, তারপর আর শব্দ নেই। কি ব্যাপার? শব্দ নেই তো নেই। কারেন্ট গেল। বাতির সুইচ টিপে দেখলাম কারেন্ট আছে। রেডিওটা খারাপ হলো? নব ঘুরিয়ে দেখলাম অন্য স্টেশন ধরছে। তাহলে ভ্যাবা চেকা খেয়ে বললাম, চলো ছাদে যাই তো। দুজনে ছাদে গেলাম। পূব দিকে সোজাসুজি মাপলে মাত্র আধ মাইল দূরে রেসের ময়দান। নানা রকম স্লোগানের অস্পষ্ট আওয়াজ আসছে। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। হেলিকপ্টার কেন? কি ব্যাপার? ব্যাপার সব জানা গেল শরীফরা মিটিং থেকে ফেরার পরে। কলিং বেলের শব্দ শুনে গিয়ে দরজা খুলতেই রুমি 2 হাত তুলে নাটকীয় ভঙ্গিতে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলতে বলতে ঘরে ঢুকল। দেখি ফখরুদ্দিনও এসেছেন। ফখরুদ্দিন, সংক্ষেপে ফকির, শরীফের স্কুল জীবনের বন্ধু। তার পেশা ব্যবসা আর নেশা রাজনীতি। যদিও কোনো রাজনৈতিক দলের সদস্য নন তিনি, তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবরে তার চেয়ে ওয়াকিবহাল আমাদের জানার মধ্যে আর নেই। সোফায় ধপ করে বসে ফকির বললেন, ভাবি চা খাওয়ান, একসঙ্গে 3 কাপ, গলা শুকিয়ে কাঠ। চেহারা তো শুকিয়ে কাঠি, কি করে বেড়ান আজকাল, খান না নাকি? শরীফ মুচকি হেসে বলল, নেতাদের লেজ ধরে দৌড়াদৌড়ির চোটে ওর না খাওয়ার ফুরসত নেই। সুযোগ পেলেই শরীফ ফকিরের পেছনে লাগে। আমি সুবহানকে চায়ের হুকুম দিয়ে সোফায় বসলাম।
ওসব লেগ পুলিং এখন রাখো তো, মিটিংয়ের কথা বলো। রেডিও বন্ধ হয়ে রয়েছে কেন? আকাশে হেলিকপ্টার দেখলাম যেন। রুমি বলল, হেলিকপ্টার তো 1 তারিখের পল্টন জনসভাতেও ছিল। ওরা বোধহয় গার্ড অব অনার দেওয়ার রেয়াজ করছে। সবাই হেসে উঠল। কিটি রেডিও হাতে গুটি গুটি এসে দাঁড়ালো, মৃদু কণ্ঠে বলল, রেডিও এখনো চুপ। আমি বললাম, কিটি, এখানে এসে বসো। আজ তোমার বাংলা বোঝার পরীক্ষা নেব। এখানে বসে আমাদের বাংলায় কথাবার্তা শোনো, তারপর পুরোটা বলতে হবে। রেডিওটা খোলাই থাক। কিটি হেসে সহজ হলো, সোফা এসে বসল। আমরা বাঁচলাম। এখন কলকল করে মাতৃভাষায় আলাপ না করলে প্রাণে শান্তি হবে না। রেসকোর্স মাঠের জনসভায় লোক হয়েছিল প্রায় 30 লাখের মতো। কত দূর দূরান্ত থেকে যে লোক এসেছিল মিছিল করে, লাঠিয়ার রড ঘাড়ে করে, তার লেখাজোখা নেই। টঙ্গী, জয়দেবপুর, ডেমরা এসব জায়গা থেকে তো বটেই। 24 ঘন্টার পায়ে হাঁটা পথ পেরিয়ে ঘোড়াশাল থেকেও বিরাট মিছিল এসেছিল গামছায় চিড়ে গুড় বেঁধে। অন্ধ ছেলেদের মিছিল করে মিটিংয়ে যাওয়ার কথা শুনে হতবাক হয়ে গেলাম। বহু মহিলা, ছাত্রী মিছিল করে মাঠে গিয়েছিল শেখের বক্তৃতা শুনতে। কিন্তু শেখ নিরাশ করেছেন সবাইকে। রুমির একথায় সবচেয়ে প্রতিবাদ করে উঠলেন ফকির। তোমার মাথা গরম চ্যাংড়া ছেলেরা যে কি বলো না, ভেবে চিনতে। শেখ যা করেছেন একদম ঠিক করেছেন। সেটি পুরনো বাকবিতণ্ডা, যা গত কয়েকদিন ধরে সর্বত্রই শুনছি। একদল চায় শেখ স্বাধীনতা ঘোষণা দিন, আরেক দল বলছে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হবে। রুমি তার স্বভাবসিদ্ধ মৃদু গলাতেই দৃঢ়তা এনে প্রতিবাদ করল, আপনারা দেয়ালের লিখন পড়তে অপারগ। দেখেননি আজ মিটিংয়ে কত লাখ লোক স্বাধীন বাংলার পতাকা হাতে নিয়ে এসেছিল? জনগণ এখন স্বাধীনতাই চায়, এটা তাদের প্রাণের কথা। নইলে মাত্র এই 6 দিনের কর্মকাণ্ডের মধ্যে সবাই সবখানে স্বাধীন বাংলার এরকম ম্যাপ লাগানো পতাকা সেলাই করার মতো একটা জটিল কাজ অন্য সব কাজ পেলে করল কি করে? সেটা আবার বাতাসে নাড়তে নাড়তে প্রকাশ্য দিবালোকে মিছিল করে যায়। তর্কের গন্ধ পেলে ফকির সর্বদাই চাঙ্গা। তিনি বললেন, তুমিও দেখছি 4 খলিফার দলে। রুমি বলল, আমি কোনো দলভুক্ত নই, কোনো রাজনৈতিক দলের স্লোগান বয়ে বেড়াই না, কিন্তু আমি সাধারণ বুদ্ধিসম্পন্ন, মান অপমান জ্ঞান সম্পন্ন একজন সচেতন মানুষ। আমার মনে হচ্ছে শেখ আজ অনায়াসে ঢাকা দখল করার মস্ত সুযোগ হারালেন। আমি বাধা দিয়ে বললাম, এই সুদূর প্রসারী তর্ক শুরু হওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই ছোট্ট একটা খবর। শেখের বক্তৃতা রিলে করা হবে বলে সারাদিন রেডিওতে অ্যানাউন্স করেও শেষ পর্যন্ত রিলে করা হলো না কেন? কেনই বা রেডিও একদম ডেড স্টপ? এটা শোনার পর আমি রান্নাঘরে চলে যাব, তখন তোমরা মনের সুখে সারা রাত কচকচ করো। শেখের বক্তৃতা রিলে করার জন্য বেতার কর্মীরা তো তৈরিই ছিল। শেষ মুহূর্তে মার্শাল ল অথরিটি বক্তৃতা রিলে করতে দিল না। ব্যাস, অমনি রেডিও স্টেশনের সমস্ত কর্মীরা হাত গুটিয়ে বসল। শেখের বক্তৃতা রিলে করতে না দিলে অন্য কোনো প্রোগ্রামই করবে না। তাই রেডিও একদম চুপ। জামি এতক্ষণে একটা কথাও বলেনি। এখন হঠাৎ বলে উঠল, জানো মা, আজ বিকেলের প্লেনে টিকা খান ঢাকা এসেছে গভর্নর হিসেবে। 1 সপ্তাহে 2 বার গভর্নর বদল। 1 তারিখে ভাইস অ্যাডমিরাল এস.এম. আহসানকে বদলে লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদে ইয়াকুব খানকে দেয়া হয়েছিল। এখন আবার 6 দিনের মাথায় তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে আনা হলো। কিসের আলামত? আজ রাতে রেডিও আর গলাই খুলল না। মার্চ 8, 1971, সোমবার। গতকাল সন্ধ্যার পর রেডিও স্টেশনের লনে কারা যেন বোমা ছুঁড়েছে। কাল রাতে রেডিও বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবার চালু হয়েছে। সকাল 8:30টায় শেখ মুজিবের বক্তৃতা প্রচারিত হল। শরীফের খালাতো ভাই আনোয়ার সকালে ফোন করে জানালো, গত পরশু তার মেজ মেয়ে ইমন আগুনে পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 তলা নিউ কেবিনে রাখা হয়েছে। বিকেলে মেডিকেলে গেলাম ইমনকে দেখতে। কপাল ভালো, খুব বেশি পড়েনি, মুখটা বেঁচে গেছে। কেবিনে টুনটুনি আপা, ছবি আপা, ডলি আপার খালা এবং আর অনেকের সঙ্গে দেখা হলো। এরা সবাই ইমনকে দেখতে এসেছেন। কিন্তু ইমনের প্রতি মিনিট 5 মনোযোগ দেওয়ার পর সবাই মশগুল হয়ে গেলেন শেখের গতকালকের বক্তৃতার আলোচনায়। তবে রক্ষে এরা কেউ স্বাধীনতার স্বাধিকারের তর্কের দিকে গেলেন না। এরা লোকমুখে এবং রেডিওতে শোনা বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে উচ্চারিত বক্তৃতা লোকজনকে কীরকম সম্মোহিত এবং উদ্বুদ্ধ করেছে সে কথাই বলে গেলেন। আজ আশুরা। হোসেনি দালান থেকে মহরমের মিছিল বেরিয়ে এতক্ষণে আজিমপুর গোরস্থানের রাস্তায় গিয়ে উঠেছে মনে হয়। আজিমপুর কলোনির 1 নম্বর বিল্ডিংয়ের সামনের রাস্তা দিয়ে মহরমের মিছিল গোরস্থানে যায়। এই রাস্তার উপরই মহরমের মেলা বসে।
প্রতি বছর আমরা মেলায় যাই বাচ্চাদের নিয়ে। বাচ্চারা তাদের মন মতো খেলনা কেনে, আমরা দা বটি, বেলুন পুরি ইত্যাদি গেরস্তালির জিনিস কিনি। কিন্তু এবছর ছেলেদেরও মিছিল বা মেলা দেখতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমাদের তো নেই। গত এক সপ্তাহ ধরে বাংলার ঘরে ঘরে কারবালার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। কত মা ফাতেমার বুকের মানিক, কত বিবি সখিনার নওজোয়ান স্বামী পথে প্রান্তরে গুলি খেয়ে ঢলে পড়ছে। বাংলার ঘরে ঘরে এখন প্রতিদিনই আশুরার হাহাকার, মর্সিয়ার মাতম। কিন্তু কবি যে বলেছেন, ত্যাগ চাই মর্সিয়া, ক্রন্দন চাই না। তাই বুঝি বাংলার দুর্দান্ত দামাল ছেলেরা ত্যাগ চাই বলে ঘরের নিশ্চিন্ত আরাম ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়েছে। গত সন্ধ্যায় বায়তুল মোকাররম থেকে এমন লম্বা মশাল মিছিল বেরিয়েছিল বলবার নয়। আমরা দেখিনি। রুমি, ফকির, শরীফ এরা তর্কের কচকচির মধ্যে পড়ে রাত 11টা করে ফেলেছিল। খবরটা জানা গেল আমার বান্ধবী রোকেয়ার টেলিফোনে। ওদের বাড়ি ধানমন্ডি 8 নম্বর মেইন রোডের ওপর। ওদের বাড়ির সামনে মিরপুর রোড দিয়েই সব মিছিল বঙ্গবন্ধুর বাড়ির দিকে যায়। রোকেয়া বলল, জানিস, মশাল মিছিল দেখে আমারও রাস্তায় নেমে যেতে ইচ্ছে করছিল। মার্চ 10, 1971 বুধবার। স্বাধিকার স্বাধীনতা নিয়ে চেয়ারে বসে বাকবিতণ্ডার লড়াই চলছেই। 7 দিন বাইরে বাইরে ঘুরে রুমি দেখি এখন কদিন বাড়িতেই বন্ধুবান্ধব নিয়ে খাবার টেবিল গুলজার করে রাখছে ঘন্টার পর ঘন্টা। এতে আমার আর সুভানের খাটনি বেশি হয় বটে, দফায় দফায় চা নাস্তার সাপ্লাই দেওয়ার 4টিখানি কথা নয়, কিন্তু আমার প্রাণটা থাকে ঠান্ডা। হই হল্লা, বাড়িঘর লণ্ডভণ্ড, যা করছে করুক, অন্তত চোখের সামনে তো রয়েছে। রুমি বাইরে গেলেই আমার প্রাণটা যেন হাতে কাঁপতে থাকে। জীবন আর মৃত্যুর মাঝখানে একটা গুলির ব্যবধান মাত্র। কখন আচমকা কোন দিক থেকে তীক্ষ্ণ শীষে ছুটে আসে কে বলতে পারে। সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জামির করার কিছুই নেই। রুমির চেয়ে 3.5 বছরের ছোট হওয়ার অপরাধে তার মিটিং মিছিলে যাওয়ারও অনুমতি নেই। রুমিদের আলাপ আলোচনায় সর্বক্ষণ তাল দেওয়ার মতো বয়স, বিদ্যা কিছুই এখনো হয়নি। তাছাড়া রুমির বেশিরভাগ বন্ধু রুমির চেয়ে বয়সে 2-3-4 বছরের বড়, পরেও তার চেয়ে 2-3 ক্লাস ওপরে। রুমিদের আলাপ আলোচনার পরিধির মধ্যে পড়ে কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, মাওসেতুং। এসবের মধ্যে জামি দাঁত ফোটাতে পারে না। কেবল চে গেভারার কথা উঠলে সে লাফিয়ে এসে বসে। জামির বন্ধুদের মধ্যে একমাত্র টাট্টুকেই দেখি বেশিরভাগ আসতে, যদিও সে থাকে সব থেকে দূরে, গুলশানে। অন্য বন্ধুদের পাত্তা নেই, নিশ্চয়ই তাদের মায়েরা বেরোতে দেয় না। টাট্টুর একটা সুবিধা আছে, তার বাবা মা আমাদের পারিবারিক বন্ধু, কাজী টাট্টু এ বাড়িতে আসবার আবদার ধরলে তার বাবা মা তাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিতে বাধ্য হন। এদিক থেকেও একই কাহিনী, জামি আবদার ধরলে আমরা তাকে গাড়ি করে গুলশানে পাঠিয়ে দিতে বাধ্য হই। টাট্টু জামির ভাবখানা এই মিটিং মিছিলে যখন যেতেই দিবে না, অন্তত 2 বন্ধুতে মেলামেশা করতে দাও। ছেলে ছোকরারা স্বাধীনতা স্বাধিকারের তর্কে একমতে আসতে পারছে না। ওদিকে 80 বছরের বৃদ্ধ ভাসানী গতকালকার পল্টন ময়দান মিটিংয়ে স্বাধীনতার দাবি ঘোষণা করে বসে আছেন। গতকাল বিকেল 3টায় পল্টন ময়দানে স্বাধীন বাংলা আন্দোলন সমন্বয় কমিটির উদ্যোগে যে জনসভা হয় তাতে সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। তিনি বলেন, বর্তমান সরকার যদি 25শে মার্চের মধ্যে আপোষে পূর্ব বাংলার স্বাধীনতা না দেয়, তাহলে 52 সালের মতো মুজিবের সঙ্গে একযোগে বাংলার মুক্তি সংগ্রাম শুরু করব। ভাসানীর বক্তৃতার একটি কথা আমার মনে খুব দাগ কেটেছে। তিনি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে বাংলার নায়ক হওয়া অনেক বেশি গৌরবের। মহাকবি মিল্টনের অমর মহাকাব্য প্যারাডাইজ লস্টের সেই বিখ্যাত পংক্তি মনে পড়ল, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। স্বর্গে গোলামি করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। ব্যাংকে টাকা তোলার আবার নতুন সময় করা হয়েছে, 9টা-12টা। এখন থেকে শেখ মুজিবের নির্দেশে তাজউদ্দিন মাঝে মাঝে খবরের কাগজে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিতে থাকবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শহীদ জননী জাহানারা ইমামের 71 দিনগুলি। আজ প্রথম পর্ব। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বেশি বেশি করে বই পড়বেন, আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। টাটা।